আমি রাহি, জহির ইহসান রাহি। আমরা সব বন্ধুরা অনেক দিন পর একসঙ্গে খুব আনন্দ করলাম। সবাই খুব খুশি। অনেক রাত পর্যন্ত সবাই গল্প করলাম। সবাই চলে গেলে আমি, এবি আর রাফু বসে আছি। এবি, এত আগের কথা, কাকে সন্দেহ করবি? বিয়ের পর 6 মাস তুই তো কারোর সাথে তেমন যোগাযোগই রাখিসনি। তখন বাড়িতে কে কে আসতো একটু খেয়াল কর। মনে হয় তাদের ভেতর থেকেই কেউ একজন হবে। আমি কি মনে করে বাড়ির সিসি ফুটেজ দেখার জন্য মনিটর অন করলাম। রাফু: আরে, এখনকার ফুটেজ দেখে কি করবি? আমি: একটা কালো গাড়িকে কয়দিন আগে বাড়ি থেকে বের হয়ে যেতে দেখলাম। রাফু: আরে ওইটা রিয়াজের গাড়ি। রিয়াজ রিয়াজের এখানে কি কাজ? তা আবার ভাইয়ার সাথে? এবি: তবে কি ঘরের শত্রু বিভীষণ? আমি: না, রিয়াজ একাজ করতে পারে না। দরজা ফেরানোর জোরে শব্দ পেলাম। আমরা কাউকে দেখলাম না। মনিটরে দেখি মেঘ একটা টিফিন ক্যারি নিয়ে চলে যাচ্ছে। আমি: এই সেরেছে, ছাগলের কপালটা মনে হয় পুড়ল। রাফু: আরে না, সে কিছুই শুনেনি। আমি: না শুনলেই ভালো। তবে রিয়াজই শুধু আসতো। এবি আমতা আমতা করে: আমি নয়, তবে সব দিক থেকেই কেন জানি ভাইয়ার দিকে সন্দেহ যাচ্ছে। আমি চুপ করে রইলাম। রাফু: আমার মনে হয় রিয়াজকে ধরলে সব জানা যাবে। কখন ভোর হয়ে গেছে খেয়াল নেই। জসিমের ডাকে ঘুম ভাঙল। ভাইয়া উঠুন, নাস্তা করে নিন, 11টা পার হয়ে গেছে। সবে নাস্তা শেষ করেছি। ফোন বেজে উঠল। ইভা: রাহি, জলদি হাসপাতালে আসতে হবে। লাইন কেটে গেল। এবি: কে? রাফু: কি হয়েছে? আমি: জলদি হাসপাতালে যেতে হবে। ইভা রিং দিয়েছিল। আমরা ঝড়ের গতিতে হাসপাতালে পৌঁছালাম। আমি: বোন, কি হয়েছে? কি হয়েছে তোর? মেঘ মাথা নিচু করে, তার চোখ দিয়ে অশ্রু বয়ে চলেছে, মুখে কোনো কথা নেই। আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে: ভাইয়া, যাকে তুমি এত ভালোবাসো সে তোমার এত বড় ক্ষতি করবে তা আমি মেনে নিতে পারিনি। তাই তাই কি ওকে ইঁদুর মারা বিষ দিয়েছি। মেঘের কথা শোনার পর আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার পা দুখানি যেন অবশ হয়ে গেল। পাশের চেয়ারে বসে পড়লাম। রিয়াজ আমার ছোটবেলার বন্ধু, নিজের ভাইয়ের চেয়েও আপন। না, সে এমন কাজ করতেই পারে না। করলে সে আমার সামনে এসে দাঁড়ানোর সাহস করত না। আমি তার চেয়ে ভালো করে তাকে চিনি। ইভা এসে দাঁড়ালো। আমি জল ছল ছল নয়নে ইভার দিকে চাইলাম। ইভা: বেঁচে গেছে, ঘণ্টাখানেকের ভিতর জ্ঞান ফিরবে। একজন সিস্টার: স্যার, রিয়াজ স্যারের জ্ঞান ফিরেছে, আপনার সাথে জরুরি কথা বলতে চান, শুধু আপনি আসুন। আমি ক্যাবিনে প্রবেশ করতেই সিস্টার বেরিয়ে গেলেন। রিয়াজ আমার দিকে চাইতেই তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। আমি তার পাশে গিয়ে বসলাম। রিয়াজ: আমি কি তোর কোনো ক্ষতি করতে পারি রাহি? আমি: না রে ভাই। মেঘ
ভুল বুঝেছে। তুই তাকে মাফ করে দে ভাই। রিয়াজ: আমি তাকে মাফ করে দেব, কিন্তু যে এই কাজ করেছে তাকে চিনলে তুই কি পারবি মাফ করতে? আমি: তুই জানতি, তবে বলিসনি কেন? রিয়াজ: তুই যে সইতে পারবি না তাই। আমি: কে সে? রিয়াজ: তোর মা। আমি রিয়াজকে মারতে যাব, কিন্তু সে তো সবেমাত্র মরণের হাত থেকে ফিরে এলো। রিয়াজ: জানি তোর বিশ্বাস হবে না, তাই তবু তোকে সত্য জানতে হবে। হালিমা খালার ওসিলায় তুই বেঁচে আছিস, নইলে হয়তো সেই ছোটতেই তোকে তোর মা মেরে ফেলত। তোর মা চেয়েছিল একটি মেয়ে, কিন্তু তুই পেটে আসার পর তোর মা দারুণ অসুখে আক্রান্ত হন। ডাক্তার পরামর্শ দিয়েছিল ওই অবস্থায় বাচ্চা না নিতে, কিন্তু মেয়ে বাচ্চার লোভে তোর মা বাচ্চা নষ্ট করতে দেয়নি। মাসখানেক পর তোর মার অসুখ বেড়ে যায়। ওই অবস্থায় তোর জন্ম হয়। তোর জন্মের কথা শুনে রেগে দীর্ঘ 5টি বছর তোর মুখ দেখেননি তোর মা। হালিমা খালাই তোকে মাতৃস্নেহ দিয়ে বড় করেছে। তোর মা তোকে ছোট থেকেই অনেক অনেক টাকা দিয়েছে, দিয়েছে স্বাধীনতা। এটা তার ভালোবাসা নয়, সে চেয়েছিল তুই যেন নষ্ট হয়ে যাস। পরে তোর মার সাথে যোগ দেয় তোর ভাবি। আমি না জেনে তাদের দেবা খাবার কয়দিন তোর সাথে দেখা করতে গিয়ে ওপরে পৌঁছে দিয়েছি। এইটার জন্য এখন পর্যন্ত তোর ভাবি আমাকে ব্ল্যাকমেইল করছে। রিয়াজের কথাগুলো শুনতে শুনতে রিয়াজ: রাহি, রাহি, সিস্টার, ইভা, তোমরা কোথায়? আমি ঘুমিয়ে আছি। বড় হুজুর: বাবা, আর কত ঘুমাবে? এবার ওঠো। দুইটি মানুষ না হয় বোকার মতো ভুল করেছে, কিন্তু কত মানুষ তোমাকে অন্তর থেকে ভালোবাসে, তা কি তুমি ভুলে গেলে? এবার ঘুম থেকে ওঠো দেখি বাবা, আমার হাতে আর সময় নেই। আমি চোখ খুলে হুজুরকে দেখার চেষ্টা করছি। খুব ঝাপসা। এক বাচ্চা খড়ের মেঝেতে বসে খেলছে। খুব সুন্দর দেখতে। মনে হচ্ছে যেন সে খেলনার ট্রাক্টর দিয়ে জমি চাষ করার খেলা খেলছে। আমি খুব ধীরে, অনেক কষ্টে উঠে বসলাম। প্রভা ঘরে প্রবেশ করে আমাকে দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল। সে কি কান্না! আমি: বাচ্চাটি কে? প্রভা: তোমার ছেলে। আমি: মাওয়া, মাওয়া কোথায়? প্রভা কান্না জড়িত কণ্ঠে: সে আমাদের আগেই জান্নাতে চলে গেছে। দুজনের চোখের জলে দুজনের কাঁধ ভিজে গেল।